বেনজিরের সঙ্গে সম্পর্কের জেরে বরিশালের শত বিঘা জমির মালিক হাইওয়ে পুলিশের ডিআইজি জামিল ৩৬ বিঘা জমিতে গড়েছেন গো খামার। দুর্নীতি সর্বরাজ্য বান্দরবান পাসপোর্ট অফিস সহকারী পরিচালক শওকতের নেতৃত্বে সক্রিয় অসাধু চক্র, ঘুষ দিয়ে দিব্যি পাসপোর্ট পাচ্ছেন রোহিঙ্গারাও। ফের হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মধ্যরাতে হঠাৎ অসুস্থ, ভোরবেলায় নেওয়া হয় এভার কেয়ারে। কোটা আন্দোলনকারীদের বাংলা ব্লকেজের প্রথম দিনে অচল ঢাকা, আজ শাহবাগ টু ফার্মগেট সড়ক অবরোধ, চলছে শিক্ষকদের আন্দোলন। এবং খানাখন্দের ভোগান্তির শেষ নেই, মিরপুর ১৪ আনন্দবাজার থেকে শেওড়াপাড়া সংযোগ সড়কে সীমানা খালে জমেছে আবর্জনা স্তূপ, জন্ম নিচ্ছে মশা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। বেনজিরের সঙ্গে সুসম্পর্কের সুবাদে বরিশালের উজিরপুরের সম্রাট বনে গেছেন হাইওয়ে পুলিশের ডিআইজি জামিল হাসান। কিনেছেন ৪০ একর জমি, ৩০ বিঘার উপর বাংলো বাড়ি আর ৩৬ বিঘা জমির উপর গড়েছেন গরুর খামার। ঢাকায় মিলেছে একাধিক ফ্ল্যাট। টিআইবি বলছে, সরকার তৎপর না থাকলে কর্মকর্তাদের দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ বিভিন্ন পর্যায়ে দুর্নীতি আর বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য আসছে একের পর এক। এর তালিকায় নতুন যুক্ত হলেন বরিশাল রেঞ্জের সাবেক ডিআইজি জামিল হাসান। ২০তম বিসিএস ক্যাডার জামিল হাসান রিসোর্ট করার জন্য বরিশাল উজিরপুরের দক্ষিণ রাজাপুর গ্রামে জমি কিনেছেন ৪০ একর। নিজের পৈতৃক বাড়িটি নতুন করে গড়েছেন ৩০ বিঘা জমির ওপর। পাশেই গড়েছেন অন্তত ৩৬ বিঘা জমির ওপর গরুর বিশাল খামার, সঙ্গে আছে গরুর হাট। সে হাটের ইজারা নেয় তার পরিবার। এর বাইরেও রাজধানীর খিলগাঁও প্রধান সড়কে ও বনশ্রী আবাসিক এলাকার পুলিশ পার্কেও ফ্ল্যাট রয়েছে জামিলের। সাবেক আইজিপি বেনজির আহমেদের ঘনিষ্ঠ হওয়ায় মাত্র কয়েক বছরে তিনি বিশাল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এদিকে ডিআইজি জামিল হাসানের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জিয়াউদ্দিন। আমরা দুদকের অপেক্ষায় থাকব এবং দেখব তারা কি করে, সেই অনুযায়ী আমরা আমাদের পরবর্তী স্টেপ নেব। আর টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ক্ষমতার অপব্যবহার ছাড়া বৈধ উপার্জন দিয়ে এত সম্পদ অর্জন করা সম্ভব নয়। এ নিয়ে সরকারের আরো কঠোর হতে হবে। এই যে ক্ষমতার অপব্যবহার, এই যে প্রাতিষ্ঠানিক ক্ষমতা, তার সাথে রাজনৈতিক ব্লেসিং এর যে ক্ষমতা, দুইটির সংমিশ্রণে তারা যে অপব্যবহার করে সম্পদের মালিক হয়েছেন অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে, বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণভাবে, সেটি ধরাছোঁয়ার বাইরে থাকছে। এই কারণে এটা বিকশিত হচ্ছে। এদিকে অভিযোগের পর ডিআইজি জামিলকে হাইওয়ে পুলিশ বিভাগে বদলি করা হয়েছে। তবে পুলিশ কর্মকর্তাদের একের পর এক দুর্নীতির খবর দেশের জন্য অশনি সংকেত বলে মনে করেন বিশিষ্টজনরা। আমাদের যারা রয়েছেন মনিটরিংয়ে, তারা যদি এই বিষয়টি লক্ষ্য করেন তাহলেই কিন্তু এরকম ঘটতে পারে না, এবং এ সমস্ত কর্মকাণ্ডের যদি দ্রুত বিচার হয় তাহলেও কিন্তু এটি একেবারে বন্ধ হবে না আমরা জানি, কিন্তু কমিয়ে রাখা সম্ভব হবে। তারা যদি এই নৈতিকতা বিবর্জিত যে কাজ করছে, এটা আমি ব্যক্তিগতভাবে লজ্জিত হলেও এটা সারা দেশ তাদের এই ধ্বংসের সুফল বা কুফল যাই বলেন সেটা ভোগ করবে। এটা আমাদের জন্য দুঃখজনক। দুর্নীতি নিয়ন্ত্রণে কর্মকর্তাদের উপর কঠোর নজরদারির পরামর্শ দেন তারা। তাদের যে সম্পদের পরিমাণ এটি খুবই অসঙ্গতিপূর্ণ, তো এটি আসলে রাষ্ট্রের জন্য একটি বড় ধরনের অশনি সংকেত। সুশাসন প্রতিষ্ঠা করতে হবে এবং তাদেরকে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসতে হবে, এবং নৈতিক যে শিক্ষা, এই নৈতিক শিক্ষা আবার বলিয়ান হয়ে এই দেশের সেবক হতে হলে প্রকৃত সেবক হয়েই দেশের সেবা করতে হবে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ছাগলকাণ্ডের আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর দেশ ত্যাগ করতে পারেনি বলে জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। তিনি বলেন, যদি তার সম্পদ বিক্রি কিংবা ব্যাংকের টাকা তুলে নেয়ার মতো ঘটনা ঘটে তাহলে সেটিও খুঁজে জব্দ করা হবে। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদের অনুসন্ধান শেষ পর্যায়ে বলেও জানান এ আইনজীবী। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। বংশমর্যাদা সম্পূর্ণ একটি ছাগলই যেন একটি নিশ্চিত ভবিষ্যতের দ্বার বন্ধ করে দিল। ঈদুল আজহায় ১৫ লাখ টাকায় ছাগল কেনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়ার পরেই শুরু হয় তোলপাড়। এই ছাগল নিয়ে অনুসন্ধান করতে করতেই বের হয়ে আসে জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের অবৈধ সম্পদ এবং তার ছত্রছায়ায় বেড়ে ওঠা দুর্নীতিবাজদের তালিকা।
এরই সূত্র ধরে মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 866 শতক জমি ও ঢাকার 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছে আদালত এবং সেই সাথে তিনি, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে মতিউর রহমান এর আগেই দেশ ত্যাগ করেছেন এমন সংবাদ নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। দুদকের আইনজীবী জানালেন, তথ্য উপাত্ত বলছে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর দেশ ত্যাগ করতে পারেননি। না, আমাদের যতটুকু ইনফরমেশন উনি দেশ ত্যাগ করতে পারেননি, আমাদের ইনফরমেশন। যদি তার সম্পদ বিক্রি কিংবা ব্যাংকের টাকা তুলে নেওয়ার মতো ঘটনা হয় তাহলে সেটিও খুঁজে জব্দ করা হবে বলেও জানান তিনি। উনি যদি টাকা উঠিয়ে নিয়ে যায় ও সেই টাকা কোথায় গেছে সেটা ট্রেস আউট করার সুযোগ আছে, এবং উনি যদি কোনো সম্পদ কারো কাছে বিক্রিও করে দেয়, অ্যাপার্টমেন্ট যদি বিক্রিও করে দেয়, সেটাও আইনের আওতায় আনা হবে এবং সেটাও সম্পৃক্ত অপরাধ হিসেবে গণ্য হবে। এদিকে সাবেক আইজিপি বেনজিরের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলার অনুসন্ধান শেষ পর্যায়ে বলে জানান তিনি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি হবে, কারণ এখন তো আমি যতদূর জানি অনুসন্ধান শেষ পর্যায়ে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। অনিয়ম দুর্নীতির স্বর্গরাজ্য বান্দরবান পাসপোর্ট অফিস, যেখানে ঘুষ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারে পাসপোর্ট। এমনকি রোহিঙ্গা সদস্যরাও মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে এখান থেকে পাসপোর্ট বানিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আর এসব অভিযোগের তীরে জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক শওকত কামাল সহ তার সিন্ডিকেটের দালাল চক্রের বিরুদ্ধে। সহকর্মী আবুল বাশা নয়নের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পাসপোর্ট ফর্মে লিপিবদ্ধ তথ্য অনুযায়ী এই নারীর বয়স 17, চেহারার অবয়ব দেখে মনে হয় 25 ঊর্ধ্ব। ঠিকানায় কক্সবাজারের টেকনাফের বাসিন্দা, কিন্তু পাসপোর্ট করতে এসেছেন বান্দরবানে। বাংলা অথবা চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সঙ্গেও কথার মিল নেই তার। স্থানীয়রা তার কথা শুনেই শনাক্ত করতে পারেন রোহিঙ্গা। এরপরও কক্সবাজার জেলার টেকনাফের এই বাসিন্দার পাসপোর্ট ফর্ম গ্রহণ করেছেন বান্দরবান পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ শওকত কামাল। পার্বত্য জেলার এই পাসপোর্ট অফিসের জমা কাউন্টারে দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরীর সঙ্গে অফিস প্রধানের রয়েছে সখ্যতা। নৈশ প্রহরী মোহাম্মদ ফারুক মিয়া চিহ্নিত দালাল মোক্তারকে নিয়ে চলে কর্মকর্তার গোপন বাণিজ্য। এখানে পাসপোর্ট করতে আসা স্থানীয়দের অভিযোগ, কাগজপত্র ঠিক থাকার পরও এই দালাল চক্র দাবি করে মোটা অঙ্কের ঘুষ। বিপরীতে কাগজপত্রের ত্রুটি থাকলেও ঘুষের বিনিময়ে নিমিষেই অনেকে করিয়ে নিচ্ছেন কাজ। আমি সকাল থেকে দাঁড়িয়েছি, আমার কাগজপত্র সবকিছু ঠিক আছে, তো আমার ফাইলটা নিছি না। আমার থেকে প্রায় 13,000 টাকা নিছি। কেন নিল সেটা কিন্তু আমি জানি না, কার কাছে গিয়ে বুঝাবো, কাকে গিয়ে বলবো সেটাও কিন্তু জানি না। যদি টাকা 1,000 2,000 যেরকম দেয় তার কাজটা আগে হয়ে যায়। যদি ডকুমেন্ট ঠিকও না থাকে ওনারা এগুলো সবকিছু ঠিক করে কাজগুলো করে দেয়। শওকত কামালের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ অস্বীকার করে ওই রোহিঙ্গা নারীকে মানসিক ভারসাম্যহীন বলে দাবি অভিযুক্ত এই কর্মকর্তার। মাথায় সমস্যা আছে, আপনার মেয়েটা আপনার কাছে এই ইনফরমেশনটা আমার অফিস থেকে কে দিছে এটা আমার জানা দরকার। ঠিক আছে, আমি ধরে নিছি, আপনি যদি আমার না বলেন আমি ওই লোকের উপর টর্চার করব। পাসপোর্ট তৈরির ক্ষেত্রে আরো সতর্কতা বাড়ানোর কথা বলছেন সংশ্লিষ্টরা। কোনো রোহিঙ্গা কোনো একটা যোগ সদস্য যেন বান্দরবান থেকে পাসপোর্ট করে না নিয়ে যেতে পারে, সেটার জন্য আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে। রোহিঙ্গারা যদি কোনোভাবে অনেক টাকার বিনিময়ে একটা পাসপোর্ট নেওয়া যায়, সেটা হবে অনিয়ম এবং দুর্নীতি। এর আগে অভিযুক্ত কর্মকর্তা শওকত কামাল কক্সবাজার ও খাগড়াছড়ি জেলা থেকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জনরোষ ও দুদকের জালে আটকা পড়েছিলেন। রোহিঙ্গা অধ্যুষিত এলাকা কক্সবাজারে কাজ করায় রোহিঙ্গাদের পাসপোর্ট করে দেওয়ার অভিযোগ তার সিন্ডিকেটের দালাল চক্রের বিরুদ্ধে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। রাজধানীর মিরপুর 14 নম্বরের আনন্দবাজার থেকে শেওড়াপাড়া সংযোগটি প্রায় বছর খানেক যাবৎ বেহাল অবস্থায় রয়েছে। 5 মিনিটের বৃষ্টিতে ভাঙা চূড়া সড়কে চলাচলকারী যানবাহনগুলোকে চলতে হয় ঝাঁকুনির মধ্যে। গর্তে পানি জমে তৈরি হয় বাড়তি ভোগান্তি। আর ডিএনসিসির 13 ও 14 নম্বর ওয়ার্ডের সীমানা খালে জমেছে আবর্জনার স্তূপ। পানি প্রবাহ না থাকায় জন্ম নিচ্ছে মশা। বিস্তারিত ইফতেখার রিপোর্টে।
রাজধানীর মিরপুর এলাকার আনন্দবাজার থেকে শেওড়াপাড়া পর্যন্ত মহল্লার ভেতর দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলা প্রায় 1 কিলোমিটার সড়কটির বেশিরভাগই ভাঙাচোরা, আর সামান্য বৃষ্টিতেই গর্তে জমে পানি। এলাকাটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 14 নম্বর ওয়ার্ডের অধীন। প্রতিদিন সড়কটি দিয়ে লাখখানেক মানুষের চলাচল। সড়কের এমন দশায় নাজেহাল এলাকার বাসিন্দারা। পিছনেই দেখেন এই যে অবস্থা, কি অবস্থা, পানি উঠে আছে, মানুষ ঠিক মতো চলাচল করতে পারে না, রাস্তা খুবই করুণ অবস্থা। তো এখানে আমার মনে হচ্ছে এখানে দেখার কেউ নাই, দেখার কেউ থাকলে অবশ্যই এই রাস্তাগুলো ভালো হয়ে যেত আশা করি। পানি হলে রাস্তায় পানি জমে থাকে, হ্যাঁ, সাধারণ মানুষের চলাফেরা খুব অসুবিধা হয়ে গেছে ভাই। আমরা রিক্সা নিয়ে যেতে পারছি না, বাচ্চাদের নিয়ে স্কুলে যেতে পারছি না, ঠিক আছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সড়কটি দিয়ে অনেকটা লাফিয়ে চলে রিক্সা সহ অন্যান্য যানবাহন। এতে বেশি ভোগান্তির মুখে পড়েন নারী ও শিশুরা। ঘটে ছোট বড় দুর্ঘটনাও। টাল ভাঙাইতে নিব 100 টাকা, তাহলে মনে করেন যে আমাকে প্রত্যেক ইতে একটা টালে এবারে যে 250 টাকা খরচা আছে। আমাদের স্কুলে যেতে গেলে সমস্যা বলতে গেলে মানে জুতা ভিজে যায়, জামা কাপড় ভিজে যায়, পরে স্যাররা এরকম বকা দিতেই থাকে। অনেক কষ্ট হয় চলতে, মনে করো বাড়িতে পারি না, বাসায় উঠতে জায়গা, এদিকে সবাই বাসায় বাসায় পানি উঠতে জায়গা, 3-4 থাকা যায় না। অনেক বাচ্চা বাইসা যায়, ধরতে দৈরা হওয়া লাগে, বাচ্চারা বাইরে পানি শুতে বাইসা যায়। এলাকাটির মধ্য দিয়ে যাওয়া 13 ও 14 নম্বর ওয়ার্ডের সীমানা খালটি নিয়মিত পরিষ্কার করা হয় না বলে অভিযোগ স্থানীয়দের। এতে আবর্জনা জমে খালে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় জন্ম নিচ্ছে মশা, ছড়াচ্ছে দুর্গন্ধ। এখানে 2 বছর আপনার অবস্থা খারাপ আছে, এত মশা, মশার সাইজ বড়, খুব দুর্গন্ধ লাগে, অসুবিধা। আর বিশেষ করে অসুবিধা হয় বৃষ্টির দিনে, একটু বৃষ্টি হলেই একদম পানি দিয়ে ভর্তি হয়ে যায়, একদম মানে যাতায়াত খুব কষ্টকর হয়ে যায়। এ বিষয়ে বরাবরের মতোই নানা পরিকল্পনা এবং আশ্বাসের ফুলঝুরি স্থানীয় কাউন্সিলরের। ওয়াসা কাজ করার কারণে সমস্ত রাস্তা কেটেছে, এবং ওয়াসা যখন আমাদেরকে ক্লিয়ারেন্স না দিবে, নবীন সার্টিফিকেট না দিবে, তখন আমরা কাজটা করতে পারছি না। ওনাদের ইচ্ছারা নবীন সার্টিফিকেট ছাড়া আমরা কাজটা হাতে পারছি না। এলাকাবাসীর প্রত্যাশা শিগগিরই এমন ভোগান্তি থেকে মুক্তি পাবেন তারা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনকারীদের বাংলা ব্লকেটের প্রথম দিনে অচল পুরো রাজধানী। শাহবাগ সায়েন্স ল্যাব ও চানখারপুল বাংলা মোটর সহ বিভিন্ন পয়েন্টে অবরোধে স্থবির হয়ে আছে ঢাকা। তীব্র যানজটে জনসাধারণের ভোগান্তি পৌঁছে চরমে। এক দফা দাবিতে আজ বিকেল 3:30টায় শাহবাগ টু ফার্মগেট ফের অবরোধে ডাক দিয়েছে বিক্ষোভকারীরা। জান্নাতুল মোহনের প্রতিবেদন। সরকারি চাকুরিতে কোটা বাতিলের দাবিতে সপ্তাহ খানেক ধরে চলছে আন্দোলন। পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচিটির অংশ হিসেবে রোববার দুপুর 3টা থেকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। পরে চাংখারপুল শাহবাগ প্রদক্ষিণ করে কোটা বিরোধীরা অবস্থান নেয় বাংলা মোটর। সড়কে যান চলাচল বন্ধ করে এ সময় তারা স্লোগান দিতে থাকে। মুক্তিযুদ্ধের 54 বছর পরে এসো এরকম বৈষম্য কেন? বর্তমানে যে বৈষম্যটা চলছে সেটার বিরুদ্ধে আমাদের আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা। যতদিন আমাদের এই বৈষম্যের অবসান না হবে, যতদিন আমরা দাবি পূরণ না হবে, ততদিন আমরা এই রাজপথে থাকবো। আমাদের এটা সবার ছেলেমেয়ের ক্ষেত্রেই প্রয়োজন। আমরা সেই ক্ষেত্রে চাই যে সব যৌক্তিক আন্দোলনগুলো মেনে নেওয়া উচিত। ফ্যামিলি যারা আছে, গার্জেন যারা আছে, এটা ভুক্তভোগী এবং এটা আন্দোলন সঠিক এবং সহমত প্রকাশ করছি আমরা সারা বাংলাদেশ ব্যাপী। রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শহর জুড়ে দেখা দেয় তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমরা চাই যত তাড়াতাড়ি পারুক ওটা সমাধান হয়ে যাক, অন্তত সমাধান হয়ে গেলে এই ভোগান্তিটা আমরা। এখানে প্রায় 2 ঘন্টা হলো আমি দাঁড়ায় আছি, গাড়িতে প্রচন্ড গরম, গাড়ি থেকে অলরেডি নেমে আসছি। আমি চাই দ্রুত এটার একটা সমাধান হোক। রাস্তায় যাত্রী গাড়ি আটকায় দিছে, পাবলিকের ভাড়া ফেরত দিতে হয়েছে। এখন মনে করেন এই ঝামেলাটা তো আমরা চাই না, আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই। সন্ধ্যায় আন্দোলনকারীদের তুলে নিয়ে যাওয়ার গুজব উঠলেও পরে সমন্বয়কারী বিষয়টি খোলাসা করেন। 4 ঘন্টা পর শাহবাগ থেকে উঠে যায় অবরোধকারীরা। পরে স্বাভাবিক হয় যান চলাচল। এবারে 4 দফা দাবি নয়, 1 দফা দাবি নিয়ে রাজপথে আন্দোলনের ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। সোমবার দুপুর 3:30টা থেকে রাজধানীর শাহবাগ টু ফার্মগেট ও গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কে চলবে বাংলা ব্লকেট। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। প্রত্যয় পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মবিরতির 2য় সপ্তাহে গড়িয়েছে। অচলাবস্থা কাটাতে নেই কোনো উদ্যোগ, তাই কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা অনেকটাই অনিশ্চিত। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বললেও দাবি পূরণ হওয়ার বিষয়ে সংশয় শিক্ষকরা।
মাজহুল ইসলামের প্রতিবেদন। প্রাঞ্চাঞ্চল্য ক্যাম্পাসগুলোতে এখন কেবলই শুনশান নীরবতা, নেই শিক্ষার্থীদের সরব উপস্থিতি। এজন্য এক ভিন্ন পরিবেশ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। কবে নাগাদ ক্লাস পরীক্ষা শুরু হবে সেটাও অনিশ্চিত। আন্দোলনে থমকে গেছে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সরকারের উচ্চ মহল থেকে কোনো সংকেত না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন শিক্ষক নেতারা। কেন এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বারবার, এটাই দুঃখজনক। তারা কি মনে করেন 7 দিন ধরে ইউনিভার্সিটি পুরো বন্ধ আছে সারা দেশে, পাঠদান হচ্ছে, তার অর্থ পাঠদানের প্রয়োজন নাই, শিক্ষকের প্রয়োজন নাই, ছাত্ররা ক্লাস করতে পারছে তার প্রয়োজন নাই? আসলে দুঃখজনক। আমরা কি শক্তি প্রদর্শন করতে পারি? আসলে ওনারা কি মাসলম্যানদের বেশি পছন্দ করেন, রাস্তাঘাটে ভাঙচুর বেশি পছন্দ করেন? দুর্নীতিবাজরা দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করছে, সেসব টাকা ফিরিয়ে এনে শিক্ষকদের আগের পেনশন কার্যকর করার আহ্বান জানান শিক্ষক নেতারা। কোন গণতান্ত্রিক রাষ্ট্রে এমনি করে বৈষম্য সৃষ্টি করার কোনো পদক্ষেপ হতে পারে না। আমাদের খেয়ে পরে থাকতে দিন। আমরা তো হাজার হাজার কোটি চাই না, আমরা তো শত শত কোটি চাই না। যারা শত শত কোটি টাকা, কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নেয়, মানুষের অর্থ তছরূপ করে নেয়, জোর করে নেয়, তাদের অর্থ কেড়ে আনুন। সেই অর্থ দিয়ে রাষ্ট্রের এই সকল জায়গায় সেবা দিন, সেটি হবে উত্তম ব্যবস্থা। আন্দোলন নিয়ে বিভ্রান্তি ছড়ানোয় পেনশন কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেন তারা। আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলন নিয়ে 3 ধরনের বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। 3 ধরনের বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। প্রথম বিভ্রান্তি হচ্ছে যারা এই প্রত্যয় স্কিম তৈরি করেছেন তারা বলার চেষ্টা করছেন যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে অসাধারণ উদ্যোগ, সর্বজনীন পেনশন স্কিমের যে অসাধারণ উদ্যোগ, সেটার বিপক্ষে দাঁড়িয়েছে। এটা একটা নিউক্লিয়াস যারা 2015 সালে ষড়যন্ত্র করেছে, যারা রাজতন্ত্রের মতো চলছে, রাজতন্ত্র চালাচ্ছে সরকারের ভিতরে থেকে, 2024 তারা একই কায়দায় প্রত্যয় স্কিমে আমাদেরকে নিয়েছে। প্রত্যয় স্কিম বাতিল, শিক্ষকদের সুপার গ্রেডে পদোন্নতি এবং আলাদা বেতন কাঠামো গঠনের দাবি নিয়ে গত 2 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করে আসছে 39টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে। ঘুষ না পেলে কাজ করেন না সাতক্ষীরার শ্যামনগর ভূমি অফিসের সার্ভের সজল, তার কর্মকাণ্ডে অতিষ্ঠ সেবাগ্রহীতারা। দর্শক, বাজার পরিস্থিতির খবরাখবর জানবো। নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, বাজারে এসে কি বলছেন ক্রেতারা? কোনোভাবেই কি দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে কিনা সেই বিষয়টি জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুরের বাজারগুলোতে কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি। এখন আপনি জানেন যে সিন্ডিকেটের দখলে সম্পূর্ণ বাজারে রয়েছে। তো এখানে কিন্তু যে স্বল্প আয়ের মানুষ রয়েছে তাদের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে বাজার ব্যবস্থা। আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের সবচেয়ে বড় বাজার, কাঁচা বাজার, এখানে কিন্তু লাফিয়ে লাফিয়ে নিত্যপণ্যর যে জিনিসগুলো রয়েছে, অর্থাৎ এখানে শাক থেকে শাক সবজি, আলু, পেঁয়াজ এবং আদা রসুন যাই কিছু আছে সবকিছুই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। তো এখানে কিন্তু আমরা দেখেছি যে নিম্ন আয়ের যে মানুষ রয়েছেন তারা কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে বাজার। তো আজকের বাজারে কিন্তু আলু 70 টাকা থেকে 70 টাকা বিক্রি হচ্ছে এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার 110 টাকা। কিন্তু সরবরাহ ঘাটতি না থাকাও কি কারণে বাড়ছে আলু নিত্যপণ্যের বাজার, সেটা কিন্তু আসলে ধরে রাখা যাচ্ছে না। এটার কোনো সঠিক কারণও পাইনি। তো সবচেয়ে এখানে কিন্তু যে বাজারটির মধ্যে রয়েছে আমি, সেই বাজারে কিন্তু আপনি জানেন যে সবচেয়ে বৃহত্তর যে বাজার, এই বাজারে কিন্তু আমরা একটি দোকানও কিন্তু মূল্য তালিকা দেখতে পাইনি। এখানে কিন্তু আপনার মূল্য তালিকা টানানো হয়নি এবং কোনো দোকানে আমরা মাছ, মাংস, এখানে যাই কিছু রয়েছে কোনো দোকানে কিন্তু আমরা মূল্য তালিকা যে ক্রেতারা বুঝতে পারে যে সেই ধরনের কিন্তু কোনো তারা কিন্তু কোনোভাবেই কিন্তু এখানে কিন্তু আপনার বুঝতে পারে না তারা কোন পণ্যের কি দাম রয়েছে। তো এই ব্যাপারে যদি আমি 2-1 সাথে জিজ্ঞাসা করতে চাই বা কথা বলতে চাই যে এখানে জিনিসপত্রের কি রকম দাম রয়েছে, তো আপনারা যে এই বাজারে আসছেন জিনিসপত্রের কি রকম দাম? দাম মোটামুটি আসলে দাম কোনোটারই কম না। এখন সব জিনিসেরই দাম তো ঊর্ধ্বমুখী বাজার, কোনোটারই দাম কম না। এই সব কাঁচা সবজি কিনলাম সবগুলোর দাম বেশি। বন্যার কারণে বন্যা এটা তো হিসাবে সিন্ডিকেট সবসময় দেয়, বন্যা ছাড়াও তো দেখি যে আপনার দেশে সবসময় জিনিসের দাম বেশি থাকে, কম তো দেখি না কোনোটাতেই।
যদি আমি একজনের সাথে জিজ্ঞাসা করতে চাই যে আপা একটু এই যে বাজার করতে আসছেন কি অবস্থা বাজারে বলেন তো, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে নাকি? জি বাজার ব্যবস্থাটা কি রকম দেখতেছেন? আসছেন তো বাজারে? আমি বিসমিল্লাহ সাথে এখন আইছি, এখন তো বুঝতে পারতাছি না কি রকম থাকছে। বাজার করেন না প্রতিদিন, তো কি রকম পরে আসে সীমিত। এর মধ্যে আছে? হ্যাঁ ঠিক আছে। তো আপনারা শুনলেন যে সবাই কিন্তু মানুষ কিন্তু আমরা কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা সবাই কিন্তু যেরকমটা জানিয়েছে যেখানে কিন্তু আপনার জিনিসপত্রের দাম কিন্তু আসলে মানুষের হাতের নাগালের বাইরেই রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু করলা থেকে শুরু করে সব ধরনের পণ্যই কিন্তু কাঁচা যে রয়েছে, সবজি যে রয়েছে, সবজি কিন্তু 100 টাকার নিচে কোনো সবজি এখানে নেই। তো এখানে আপনার বেগুন এবং কাঁচামরিচে কিন্তু ঊর্ধ্বমুখী কাঁচামরিচের দাম এবং মানুষ কিন্তু ক্রয় ক্ষমতার বাইরেই রয়েছে। তো আমি যদি দেখাতে চাই যে আপনাকে এখানে যে জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটায় কিন্তু এখানে কাঁচামরিচে আজকে বিক্রি হচ্ছে 250 টাকা দরে এবং সবকিছু মানুষের, অর্থাৎ এখানে কিন্তু যে হাঁস মুরগি গরু মাংস যা কিছু আছে সবকিছুর দামই কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। তো এই বাজারে কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখেছি যে সবগুলো কিন্তু মানে বাজার পরিস্থিতি, অর্থাৎ সাধারণ যে মানুষ রয়েছে খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু আক্ষেপ করে বলছে যে 1 কেজি চাউল এবং 1 কেজি আলু কিনলেই কিন্তু তাদের 150 টাকার মতন চলে যায়। তাহলে তারা সারাদিন যাই কিছু কাজ করে সে টাকাটা কিন্তু কোনোভাবেই থাকছে না। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে বাজার পরিস্থিতি রয়েছে সেই বাজার পরিস্থিতি কিন্তু আমরা দেখাতে চেষ্টা করেছি যে এখানে কিন্তু যদিও সকালে একটু এখন পর্যন্ত বাজার সেভাবে জমে ওঠেনি, তবে আশা করা যাচ্ছে যে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যে বাজারের যে পরিস্থিতি, মানুষের সংখ্যা সেটা বৃদ্ধি পাবে। আমরা চেষ্টা করব যে আরো 2-1 জনের সাথে কথা বলার জন্য। তো এখানে যে রয়েছেন একজন ক্রেতা কিনছেন, যে বাজার যে করছেন, ভাই একটু কথা, কি অবস্থা বাজার পরিস্থিতি বলেন তো একটু? বাজারের পরিস্থিতি তো খুবই খারাপ, সবকিছুর ঊর্ধ্বমুখী দাম, মানে সবজির দাম সব থেকে বেশি। কি রকম বাজার করেছেন আপনি? দেখতেছেন বাজার গত মাসেও দাম অনেক কম ছিল, এই মাসে দাম অনেক বেশি, এটা ডাবল এক প্রকার। তো আপনি শুনলেন যে মানুষের কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে জিনিসপত্র যেভাবে গত মাসে কিন্তু নানা অজুহাতেই কিন্তু বাড়তেছে বাজার ব্যবস্থা, এবং আপনি জানেন যে শীত কিংবা বর্ষা কিংবা গরম নানান অজুহাতেই কিন্তু সারা বছরই বাড়তে থাকে বাজার ব্যবস্থা। তো আমি যেখানটায় দাঁড়িয়ে রয়েছি চান্দনা চৌরাস্তা বাজার, এখানে কিন্তু আপনার দেখতে পেয়েছেন আপনি যে পিছনে কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের যে শাকসবজি এবং সবকিছুর দামে কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। তো এখানে অর্থাৎ সাধারণ যে মানুষ রয়েছে, অর্থাৎ দিন আনে দিন খায়, সে সমস্ত মানুষের জন্য কিন্তু বাজার ব্যবস্থা খুব হাঁসফাঁস হয়ে উঠেছে এবং তারা কিন্তু নানানভাবে খুব প্রকাশ করছেন। তো আমরা এখানে এসেছি যে এখানে কিন্তু বাজারের যে পরিস্থিতি, অর্থাৎ দিনের যে নিত্য প্রয়োজনীয় যে বাজার রয়েছে সে বাজারের পরিস্থিতি কিন্তু খুবই দুরবস্থার মধ্যেই রয়েছে। এমনটাই ছিল গাজীপুর বাজার থেকে সর্বশেষ। নজরুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুরের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নজরুল। দেখছেন সংবাদ সকাল। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তার অফিসের সার্ভের সজলের বিরুদ্ধে অভিযোগ, টাকা না দিলে করেন না কোনো কাজ। দুর্নীতিগ্রস্ত এ ব্যক্তির কর্মকাণ্ডে অতিষ্ঠ সেবাগ্রহীতারাও। সহকর্মী শরীফুল্লাহ কায়েসের সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার উপকূলীয় উপজেলা শ্যামনগরের সাধারণ মানুষ এমনিতে নানা দুর্যোগে অতিষ্ঠ। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছেন ভূমি অফিসের সার্ভেয়ার সজল হোসেন। তার হয়রানিতে অতিষ্ঠ এলাকাবাসী। খাল ডিসিআর দেওয়ার নামে টাকা নিচ্ছে, তারপরে সে টাকাটা নেওয়ার পরেও তাকে ডিসিআর দিচ্ছে না, দাখিলা কাটার নামে তার কাছে টাকা দিতে হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে 50-60 টাকার ডিসিআর, সেখানে 10,000-20,000 টাকা নিচ্ছে। ভূমি সেবা নিতে টাকা দিতে অস্বীকার করলে কলেজ শিক্ষককে শুধু তুচ্ছ-তাচ্ছিল্যই নয়, আটক করার হুমকিও দেয় সজল। বিশ্ববিদ্যালয় ছাত্রর কাছ থেকেও কাজ করে দেওয়ার নামে নিয়েছেন টাকা। এ নিয়ে ভয়ে মুখ খুলতে নারাজ অনেকে। সজল হোসেন তখন আমাকে খুব হুমকি ধামকি দেয় এবং ঘুষের টাকা না নিয়ে কিসের জন্য আসছে আমি এই কথাও বলে। ওনার টেবিলে যখন আমার ফাইলটি যায় তখন উনি টাকা ছাড়া ছাড়বেন না এবং মুহুরি নিয়ে আসতে বলেন আমাকে। তারপরে অ্যাটলিস্ট 20,000 টাকার বিনিময়ে উনি আমার কাগজটি সিগনেচার করেন। সার্ভেয়ার সজল ওনারা ওইখানে আমাদের যে জমি জায়গা রয়েছে সেই জমি জায়গার জন্য গেলে কিন্তু হয়রানি করে, কিন্তু আসলে আমি কিছু বলতে চাই না এই কারণ অনেক সময় হয়রানির শিকার হতে হয়।
তবে অভিযোগ অস্বীকার করে সার্ভেয়ার সজলের দাবি এসবের কিছুই জানেন না তিনি। এই বিষয়ে আমার কোনো সংশোধন, এই বিষয়ে আমার কোনো জানা নেই। যে নিউজ আমাকে নিয়ে হয়েছে এই বিষয়ে আমার কোনো সংশোধন নেই, এই বিষয়ে কোনো আমার কাছে জানা নেই। সার্ভেয়ারের অনিয়মের লাগাম টানতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজ। এই যে দুর্নীতিগুলো হয় কাদের মাধ্যমে হয় এইগুলো তদন্ত হওয়া দরকার, এবং আজকে সারা বাংলাদেশে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হচ্ছে, এটি আমাদের জন্য লজ্জাজনক। সরকারি কর্মকর্তা জনগণের সেবক, জনগণের সেবকরা যদি দুর্নীতিতে জড়িয়ে পড়ে সেটি আমাদের জন্য দুঃখজনক। সাধারণ মানুষের হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শ্যামনগর উপজেলা চেয়ারম্যান। যখনই জানতে পেরেছি তখনই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ইতিমধ্যে জানিয়েছি এবং আশা করছি যে আমাদের এলাকার মানুষের সুরক্ষার জন্য তাকে এখান থেকে দ্রুত অপসারণ করা হবে। সার্ভেয়ারের হয়রানি ও ঘুষ বাণিজ্য বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ সকালে আরো থাকছে। ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে চরম নাটকীয়তা, কট্টর ডানপন্থী দলকে পেছনে ফেলে এগিয়ে বামপন্থী জোট। অস্থিরতার মধ্যেই বাজারে আরেক দফায় বাড়ল চালের দাম। কুষ্টিয়ার বাজারে সব ধরনের চাল বিক্রি হচ্ছে 2 থেকে 4 টাকা বাড়তি দামে। কোনো চালের দাম আবারও বেড়েছে 10 টাকার উপরে। এ নিয়ে মিল মালিকরা বলছেন বাজারে ধানের দাম বৃদ্ধি পাওয়ায় বাড়ছে চালের দাম, আর দফায় দফায় এমন চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাইদ হাসান তিতাসের রিপোর্ট। বোরো ধানের মৌসুম শেষ হতে না হতেই আবারও বাড়তে শুরু করেছে চালের দাম। হঠাৎই বাজারে সব ধরনের চালের দামই কেজি প্রতি বেড়েছে 2 থেকে 4 টাকা। কুষ্টিয়ার বাজারে সরু মিনিকেট চাল কেজি প্রতি 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 66 টাকায়। কাজললতা চাল কেজিতে 3 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা। আর মোটা আটাশ চাল কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 54 টাকায়। এছাড়াও সবচেয়ে বেশি বেড়েছে বাসমতি চালের দাম, যা কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 86 টাকায়। মিনিকেট চাউলগুলো ঈদের আগের চাইতে 2 টাকা কেজিতে বেশি বিক্রি হচ্ছে, অর্থাৎ 66 টাকা। কাজললতা চালটা আমরা যেটা 57 বিক্রি করেছি সেটা এখন 60 টাকা বিক্রি করা হচ্ছে, 3 টাকা করে বাড়ছে। বাসমতি চাউলটা আমরা প্রথমে বিক্রি করলাম হলো আপনার 75 থেকে 78 টাকা, বর্তমান সেটা রেট হলো 86 টাকা। আমাদের জেলা প্রশাসক মহোদয় বলে দিয়েছেন যে আপনারা কেজিতে 2 টাকা লাভ করবেন, সেক্ষেত্রে আমরা 2 টাকা লাভেই বেচছি। এদিকে দ্রব্যমূল্যের বাজারের অস্থিরতার মধ্যেই আবার আরেক দফায় চালের দাম বাড়াই ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা। দুষছেন মিল মালিকদের সিন্ডিকেটকে। এই যে দিনের পর দিন চালের দাম বাইরে যাচ্ছে, এখন এক কেজি চাল কিনলে যাচ্ছে তরকারি কেনার টাকা থাকে না। চালের দাম 1 টাকা বাড়া মানে আমাদের জীবনের উপর জুলুম। প্রত্যেকটি জিনিসের দাম যেভাবে বাড়ছে আমাদের দিন চলা খুব কষ্ট হয়ে গেছে। আজকে দেখছি চাল একরকম দাম, কালকে সকালে এসে দেখছি আরেক রকম দাম। আর দফায় দফায় চালের এমন দাম বৃদ্ধি নিয়ে ধানের দাম বৃদ্ধি সহ মিল মালিকরা দেখাচ্ছেন নানা অজুহাত। বলছেন ধানের বাজার নিয়ন্ত্রণের কথা। চাষি ধান কম দামে বেচতে চাচ্ছে না, চাষি ধান তার ঘরে রাখতেছে, আর কিছু ব্যবসায়ীরা এই ধানগুলো কিনে স্টক করতেছে। এই কারণে বাজারটা বেড়ে গেছে, ধানের বাজার অনেক বাড়তি। এই ঈদের পরে আসে সেটা 1 মণ ধানের উপরে 120 থেকে 30 টাকা বেড়ে গেছে। মান কেনার চাহিদা বেশি, মাল আপনার হলো হাটে যে বাজারে গেলে বাদে ধান কেনার লোক বেশি হচ্ছে। এখানে তো কোনো ধানের বাজারে কোনো রেট নাই। আজ আপনারা আমাদের মিল মালিকদের এসে ধরতে পারতেছেন কেন চালের বাজার বাড়ছে। আপনারা ধানের বাজারে যায় বলেন যে আপনারা এই দামে বেশি ধান বিক্রি করতে পারবেন না। মিল মালিকদের দফায় দফায় চালের দাম বৃদ্ধির এমন প্রবণতা দ্রুত বন্ধ না করা গেলে অস্থিরতা কাটবে না দেশের চালের বাজারে। তাই যে কোনো মূল্যে চালের বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপের দাবি সাধারণ ভোক্তাদের। নাইদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেখছেন সংবাদ সকাল। রংপুরে সুস্বাদু হাড়ি ভাঙা আম দিনের পর দিন হারাচ্ছে নিজের আবেদন। দেখতে সুন্দর হলেও স্বাদ হারিয়ে এই আম এখন অনেকটাই পানসে। কারণ হিসেবে উদ্ভিদ বিজ্ঞানীরা বলছেন গাছে নিষিদ্ধ কালচার নামের হরমোন প্রয়োগে হাড়ি ভাঙা আম হারাচ্ছে স্বাদ। এটি রংপুরের অর্থনীতির জন্য হুমকি বলছেন কৃষি সংশ্লিষ্টরা। মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের প্রতিবেদন। গাছে গাছে ঝুলছে আম, আঁশবিহীন সুস্বাদু এই আমের কদর সারা দেশে। শত শত কোটি টাকা অর্থলগ্নি করছেন দেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীরা। চাষি ব্যবসায়ীদের আর্থিক মুনাফায় অর্থনীতির নতুন মোড় নিয়েছে রংপুরে। বলছিলাম
রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আমের কথা ছাইজে বড় হলেও দিনে দিনে এই আমের স্বাদে এসেছে পরিবর্তন। স্বাদ হারিয়ে এখন অনেকটা পানসে এই আম, অভিযোগ ভোক্তাদের। ক্রেতারা সবসময় ভাই বড় ধরনের আম চায়, কিন্তু এই আমটা আসলে স্বাদ খুব একটা বেশি হয় না। আমরা যে জিনিসটা খাচ্ছি আগে যেটা সুস্বাদ পাইছি, হরমোন দেওয়ার কারণে আমের সুস্বাদটা একবারই নষ্ট হয়ে গেছে। স্বাদ কমার পেছনের কারণ হিসেবে কৃষি গবেষণা কেন্দ্র বলছে, আমের সাইজ বড় করতে ব্যাপারীরা কালটান হরমোন প্রয়োগ করায় বিকৃত হয়ে যাচ্ছে স্বাদ। হরমোন প্রয়োগের কথা স্বীকার করে খোদ চাষিরা রয়েছেন শঙ্কায়। অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে কম বয়স্ক গাছে এটা প্রয়োগ করা হচ্ছে, যেটা কখনোই আইন সিদ্ধ না বা এটা প্রয়োগ করা ঠিক নয়। আমরা আসলে এটার অপব্যবহার করছি, যারা এটা করছেন এটা অবশ্যই ঠিক না। একসময় দেখা যাবে যে আপনার বাগানের গাছগুলো মারা যাচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। হরমোন গতবারে দিয়েছিলাম, এবারে দেয়নি। প্রথমবারে ঠিক আছে, রেজাল্ট ভালো আসে আর কি, দানা ভালো হয়, বড় বড় আমার রং হয়। এমন দুর্ঘটনার ওষুধপাতি দিয়েছি, বহু টাকা পয়সা আমার ক্ষয়ক্ষতি। কৃষি বিভাগ বলছে, দ্রুত পেকে আম হারাচ্ছে খাবার উপযোগিতা। এ সুস্বাদু আম রক্ষায় এখনই নিতে হবে ব্যবস্থা। পাকার আগে যারা আবার বাগানটা কিনে নেয় তারা দীর্ঘমেয়াদী নেয়, যার কারণে অনেক সময় কৃষক হয়তো বা লক্ষ্য রাখতে পারে না তারা কি প্রয়োগ করছে। এই সুযোগ নিয়ে দূর দূরান্ত থেকে আসা আমাদের সেই ব্যাপারী পাইকার যারা এইসব বাগান ক্রয় করে তারা কিছু অপপ্রয়োগ করে থাকতে পারে। এই ব্যাপারে কৃষকদেরকে আরো সচেতন হতে হবে। এবছর রংপুরে 2556 হেক্টর জমিতে আম চাষের লক্ষ্যমাত্রা 38,508 মেট্রিক টন। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। দেখছেন সংবাদ সকাল।